আপনি নিশ্চয়ই দেখেছেন যে শান্তিপূর্ণভাবেই একটি গণমিছিল কর্মসূচি পালিত করেছে বিএনপি এবং সমমনা জোটগুলো। তবে এখানে লক্ষণীয় বিষয় যেটি যে জামায়াতে ইসলামের যে মিছিলটি ছিল সেটার উপরে পুলিশ অতর্কিতে হামলা করেছে। তো আমরা একটু ভিডিও ক্লিপটি দেখে নেই, তারপর আলোচনায় ফিরে আসছি। তো আপনি দেখছিলেন ভিডিও ক্লিপটি। তো এখানে আমার কাছে যে বিষয়টি মানে আমি আমি একটু নোট করেছি যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনি দেখুন যে কাদের সিদ্দিকী বা জাতীয় পার্টির জিএম কাদের বা রওশন এরশাদ এরা সরকারের হালুয়া রুটি নিয়ে যখন নেগোসিয়েশন করছে, ঠিক তেমন একটি প্রেক্ষাপটে এই জামায়াতে ইসলামীর যারা তাদের সিনিয়র নেতৃবৃন্দগুলোকে ফাঁসি দিয়ে দেওয়া হলো এবং তারা ইচ্ছা করলেই কিন্তু এখন এই নির্যাতনের মুখে তারা এই সরকারের সাথে আতাত করতে পারত। কিন্তু আতাত না করে তারা এখনো রাজপথে থাকছে, রাজপথে নামছে এবং এভাবে সরকারের দ্বারা নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে। কিন্তু তারপরেও তারা কিন্তু তাদের নীতি বা আদর্শকে বিসর্জন দিচ্ছে না এবং এভাবেই এই শত হামলা মামলা বা নির্যাতনের সামনে তারা দাঁড়িয়ে নিজের জীবন দিতে তারা প্রস্তুত আছে, কিন্তু তারপরেও তারা দেশের গণতন্ত্রের ক্ষেত্রে তারা কোনো কম্প্রোমাইজ করছে না বা গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে তারা একটি ভূমিকা রাখার চেষ্টা করছে। তো এই যে জামায়াতের উপর যে পুলিশের এই আগ্রাসী মনোভাব, এটি আপনার কাছে এর বিশ্লেষণ জানতে চাই যে এটি আসলে কেন হচ্ছে, বারবার কেন জামায়াতের উপর এভাবে আগ্রাসী মনোভাব নিয়ে তারা হামলা করছে? সাকিব, ইটস এ লং স্টোরি। আমি যদি আপনার এই কথাটাকে একের পর এক লাইন বাই লাইন আমি যদি ব্যাখ্যা করতে যাই, আই ক্যান টক ফর 24 আওয়ার্স। তবে যে কথাটা বাংলাদেশি ভাই বোনেরা আপনাদের জানা অত্যন্ত জরুরি। সাকিব, বাংলাদেশে রাজনৈতিকভাবে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, স্রেফ একটা দল দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের সাথে এই একটা দল যারা গণতন্ত্রের চর্চা করে নিজেদের দলের মধ্যে, তারা একজন আরেকজনকে বিশ্বাস করে, তারা একজন আরেকজনের পাশে দাঁড়ায় এবং তারা একজন আরেকজনকে সততার প্রশ্নে নিজেরা নিজেদের সমালোচনা করে, আলাপ আলোচনা করে। এবং এরা, আমি আর আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, তাদেরও অনেকে পড়েছে, তারা হয়তো কেউ মাদ্রাসায় পড়েছে। এখন কথাটা হচ্ছে এই একটা দলকে 1972 সাল থেকে আজ পর্যন্ত তাদের উপরে একটা তকমা লাগানো হলো, এরা রাজাকার, এরা বাংলাদেশ বিরোধী। এই জামাতকে বাংলাদেশ বিরোধী বানানো এত জরুরি আওয়ামী লীগের কারণ একটা, বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে আওয়ামী লীগ অলরেডি কম্প্রোমাইজ করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো করতে পারে, আমি আর আপনি শিওর না, কিন্তু একটা দল করবে না। ওই দলটার নাম বাংলাদেশ জামায়াত ইসলামী। বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে, জনগোষ্ঠীর প্রশ্নে, সততার প্রশ্নে, ফেয়ার অ্যান্ড এফেক্টিভ গভর্নেন্সের প্রশ্নে ওই একটা দল কখনো কম্প্রোমাইজ করবে না। তো যদি কম্প্রোমাইজ না করে তাহলে এই দলটা, সাকিব আপনাকে আমি প্রশ্ন করব, তাইলে এই দলটা কাদের জন্য সবচেয়ে বড় হুমকি? আপনার কি উত্তরটা আপনি আমাকে দিবেন?
এই দলটা মানে এই দলটা অবশ্যই তাহলে যারা ভারতপন্থী যে গ্রুপটি বাংলাদেশে কাজ করছে তাদের জন্য বড় হুমকি। আপনি 60% কারেক্ট উত্তর দিয়েছেন, হয়তো বাকি 40% আপনার মনের মধ্যে আছে, আপনি বলেন নাই। এদের অ্যাক্টিভিটিস, এদের যোগ্যতা, এদের সততা, এদের দেশপ্রেম শুধু একটা দেশের জন্য হুমকি স্বরূপ, এবং ওই দেশটা ভারত। যেই ভারত পৌরাণিক হিন্দু সাহিত্য বানাইয়া, ওইটাকে ধর্মগ্রন্থ বানাইয়া, লেখাপড়া না জানা চা বিক্রেতা ছাতামাতা দিয়া ওই দেশে গভর্নমেন্ট ফর্ম করে 1 যুগের বেশি সরকার চালাচ্ছে, রাস্তাঘাটে মুসলমানদের জবাই করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তারপরেও তারা দাবি করে তারা সেকুলার কান্ট্রি। ওয়ারাস বাংলাদেশে জামাত ইসলাম তাদেরকে আজব ব্র্যান্ড করা হয় তারা রাজাকার। এখন মজার কথাটা হচ্ছে এই রাজাকার শব্দটা এবং তাদেরকে প্রতিনিয়ত স্বাধীনতা বিরোধী, চেতনা বিরোধী এই কথাগুলো কোথা থেকে আসে কোথা থেকে? ভারতীয়রা এই কথাটা কিন্তু আদৌ বলে না, কিন্তু এই কথাটা কাদেরকে দিয়ে বলায়? ভারতের তো বাংলাদেশের কোনো একটা সাবজেক্টে নিজের গায়ে পড়ে তো এসে বলার দরকার নাই। তাদের মাউথপিস আছে বাংলাদেশে, যেসব রাজনীতিবিদরা আছে। আমি শুধু আওয়ামী লীগের কথা বলবো না, আওয়ামী লীগের যত সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের ভিতরে 75% ওত নিয়েছে। ওতের অর্থ কি বাংলায়? শপথ নিয়েছে যে তারা ভারতের স্বার্থ রক্ষা করবে। আপনি অবাক হয়েন না, বিএনপির মধ্যে এ ধরনের বহু নেতার ওত নেওয়া হয়ে গেছে, ভারতের স্বার্থ রক্ষা করবে। আর অন্যান্য পার্টির আমি নাম নিলাম না, কারণ তাদের অস্তিত্ব নেই। কিন্তু আমি আপনাকে আমার স্টাডি আমি খুব ভালো করে পড়েছি। আমি ব্যক্তিগতভাবে আমার কষ্ট লাগে, বাংলাদেশের কয়েকজন মৃত জামাতের নেতা, তাদের সাথে ব্যক্তিগতভাবে আমার কথা বলার সুযোগ হয়েছে, বসে চা খাওয়ার সুযোগ হয়েছে রে ভাই। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, বাংলাদেশি ভাই ও বোনেরা, আমার কথার যদি কোনো রিলায়েবিলিটি থাকে, আমার কথা যদি আপনারা কেউ বিশ্বাস করেন, আমার কথার দ্বারা যদি আপনারা কেউ অনুপ্রাণিত হয়ে থাকেন, আমার প্রতি যদি আপনাদের কোনো প্রকার বিশ্বাস থেকে থাকে, আমি এতটুকু বলি, আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সদস্য না, আমি কোনো রাজনীতি করি না, আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের জন্য রাস্তায় গিয়ে কাজও করি না। কিন্তু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে, বাংলাদেশের জনগণের অস্তিত্বের প্রশ্নে, বাংলাদেশের ওয়েলফেয়ারের প্রশ্নে, সততার প্রশ্নে, ইমানের প্রশ্নে একটা দল কম্প্রোমাইজ করবে না। সেই দলটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের জন্য আমি অনেক আগে বলেছি, আমরা কত বড় বেহায়া এক জাতিসত্তার ভিতরে বাস করি। সাকিব, আমরা এটা জানি, অনেকে বলি না কথায় কথায়, যেমন অনেক বিধর্মী ভাই বোনরা আছে, তারা বলে কি, হ্যাঁ কোরআন তো সত্য, এটা তো মানি, হ্যাঁ তাদের রাসূলও সত্য, এটাও মানি। কিন্তু সব মানার পরে তারা কপালে তিলক একটা লাগাইয়া 10 হাতের মাথার 10টা মাথার সামনে যায় একা হরিবল হরিবল। তাহলে এই মানার ইম্পর্টেন্সটা কি? ভারতের মতো দেশে যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ দাবি করে, তারা নির্বাচন এলে লাইন ধরে গিয়ে বিজেপিকে ভোট দেয়। আর আমরা কোরআন মানি, আমরা সুন্নাহ মানি, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা ওয়াজ মাহফিল শুনি, কিন্তু আমাদের ইসলামিক একটা দল যারা সৎ, যারা দেশপ্রেমিক, আমরা কি করি জানেন? ইন্ডিয়া আমাদের লোকজনদেরকে শিখিয়ে দিয়েছে জামাত চেতনা বিরোধী,
জামাত বাংলাদেশের অস্তিত্ব বিরোধী, আমরা ওই স্লোগানটা নিয়ে মাঠে নামি। বাংলাদেশের লোকজনদেরকে, বাংলাদেশের কুকুর বিড়ালদেরকে শাহরিয়ার কবিরের মতো, খুশি কবিরের মতো, সুলতানা কামালের মতো, মামুন, মুনতাসির মামুনের মতো, এইসব পায়খানার পাশে জন্ম নেওয়া এ ধরনের লোকজনদেরকে পয়সার বিনিময়ে শিখিয়ে দেওয়া হয়, তোমরা কন্টিনিউয়াসলি বলতে থাকো জামাত এইটা করছে, জামাত ওইটা করছে, জামাত ওইটা করছে। না, তারা তো ভারতের রয়ের মাধ্যমে ডাইরেক্টলি তারা পেইড, এটা তো আমরা সকলেই জানি, এটা তো আচ্ছা, রয়ের এজেন্ট এখন বাংলাদেশের। আজকের সাকিব আমাকে একটা প্রশ্ন করেছে, বিএনপি শান্তিপূর্ণ মিছিল করেছে, এখানে সেখানে করেছে, কয়েক জায়গায় পুলিশ তাদেরকে ধাওয়া করেছে, পাল্টা ধাওয়া হয়েছে। ঢাকায় জামাত ইসলামের 3 থেকে 4টা, আমার কানে এসে 3 থেকে 4টা মিছিল হয়েছে, অনেক লোকজন হয়েছে, যেটা কেউ আশাও করে না, এত লোকজন হয়েছে। কষ্টের কথা কি জানেন, বাংলাদেশের যে নেরি কুত্তা সাংবাদিকগুলো আছে, এরা কি করেছে জানেন, ইচ্ছা করে পুলিশদের বলছে এখানে একটু ধাওয়া দেন, আমরা ভিডিওগ্রাফি করি। পুলিশদেরকে বলছে জামাতের যে লোকজনরা ইট পাটকেল ছুটছে, বাংলাদেশি ভাই বোনেরা একটু মনে রেখেন কথাগুলো এইভাবে, ইসরায়েলি F-16 ফাইটাররা রকেট প্যালেস্টাইনিদের উপরে মারে, একটা রকেটের দ্বারা হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়, মানুষ মারা যায়, ওইটার কোনো ভিডিও হয় না। কিন্তু প্যালেস্টাইনিরা একটা জর্দার ডিব্বা আর ইট পাটকেল মারে, ওইটার ভিডিও হয়। বাংলাদেশি ভাই বোনেরা, F-16 ফাইটার থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছাড়া হয়, ওর ভিডিও হয় না। কিন্তু প্যালেস্টাইনি ভাইরা একটা ইটের গুঁড়া ছুঁড়ে মারছে, ওইটার ভিডিও হয়। এর সেম প্র্যাকটিস বাংলাদেশে দেখতেছি আমরা। কিসের আপনারা মুসলমান দাবি করেন? বাংলাদেশি ভাই বোনেরা যারা এই কথাটাকে বোঝার চেষ্টা করেন না, একটু মাথায় ঢুকান। জামাত ইসলামী রাস্তায় আন্দোলনের জন্য নেমেছে, তাদের অনেকগুলো সিনিয়র নেতা যারা বর্ষিয়ার নেতা, তাদেরকে মেরে ফেলা হয়েছে। তাদের একজন শিক্ষিত দেশপ্রেমিক এক ডক্টর সাহেব, যিনি, যার গায়ে রাজাকারী তকমা নাই, যে রাজাকারী করে নাই, উনি এই দলের নেতৃত্ব দিয়েছেন। জীবনে কোনো জায়গায় একটা রেড মার্ক নাই ওনার জায়গায়। ওনাকে এবং ওনার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে হাজতে ঢুকানো হয়েছে, অপবাদ দিয়ে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, রিমান্ডের পরে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দেয়া হয়েছে। এখন তারা আন্দোলন করতে নেমেছে, সফলভাবে তারা 3-4টা মিছিল করেছে, সঠিক সময়ে তারা বিএনপির সরকার উৎখাত আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। এখন তারা যখন এত সফলভাবে ঢাকায় মিছিল করেছে, তাদের শান্তিপূর্ণ মিছিলের হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ নিয়ে মিছিল করেছে, ওর কোনো শান্তিপূর্ণ ভিডিও তৈরি হয় নাই। কোন আমরা ভিডিও দেখলাম তো, ভিডিও ফুটেজ আমরা দেখলাম যে পিছন থেকে পুলিশ এসে কিন্তু হামলাটা করলো। তো কি হলো মনে আছে তো, ইসরায়েলি ইহুদিরা F-16 ফাইটার দিয়ে প্যালেস্টাইনি ভাই বোনদেরকে মেরে ফেলছে, ওর ভিডিও নাই। কিন্তু প্যালেস্টাইনি ভাইরা একটা ইট ছুটছে, ওইটার ভিডিও আছে। জামাত ইসলামীর লোকজনরা, নেতা কর্মী এবং সমর্থকরা শান্তিপূর্ণ মিছিল করে যাচ্ছে, অ্যাজ সাকিব ডিসক্রাইব। পিছন থেকে কাপুরুষের মতো পুলিশরা হামলা চালায়, যখন ওরা ঘুরে পুলিশ মারে রাইফেল দিয়ে গুলি, টিয়ার গ্যাস ছাড়ে, রাবার বুলেটের কথা বলে, লাইভ অ্যামিউনিশন চার্জ করে, কর্মী মেরে ফেলে। জামাতের নিরীহ কর্মীরা, সমর্থকরা জীবন রক্ষার্থে একটা ইটের পাটকেল ছুঁড়েছে, ওই ভিডিওটা করেছে। আর বাংলাদেশের হলুদ সাংবাদিক নামের কুকুরছানারা
ফটোগ্রাফাররা ওই ছবিগুলোই তুলেছে জামাতের এই নিরীহ দেশপ্রেমিক কর্মী সমর্থকরা জীবন রক্ষার্থে যখন একটা ইট পাটকেল মেরেছে ওইটার ভিডিওটা করেছে। টকশোতে যায়, টকশোতে গিয়ে এই সব নিয়ে কোনো কথাবার্তা কেউ বলবে না। কি করে বলবে, যেখানে আপনার এই যে আজকেই তো জাতীয় প্রেস ক্লাবের যে নির্বাচন হলো, সেই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছে ভারতীয় রয়ের এজেন্ট শ্যামল দত্ত আজকে, এবং আগামী 2 বছরের জন্য সে সাধারণ সম্পাদক আমাদের জাতীয় প্রেস ক্লাবের। এরকম একটি ভারতীয় রয়ের একজন সরাসরি এজেন্ট। আপনাকে সাকিব একটা জোক বলি, এটা জোক না, কথাটা বাস্তব। আমরা যখন বড় হয়েছি বাংলাদেশে, আমরা যদি কাউকে ঘটি বলতাম, যাকেই বলতাম সে চেইতে যাইতো, এটাকে অসম্মান হিসাবে নিত, যে শালা ঘটির বাচ্চা ঘটি, এটাকে অসম্মান হিসাবে নিত। ঠিক আছে? আর এখন বাংলাদেশে যদি কেউ কাউকে বলে ঘটি, সে কলারটা নাড়ে, মানে সে হচ্ছে বড় তালুকদার। আর নামটা যদি হিন্দু হয় তাইলে হবে রাজা বাদশাহ। ঠিক আছে? তাহলে সাবজেক্টটা কি হলো? আপনি বলছেন শ্যামল দত্ত, আপনাকে বলি নাই, আপনি শুনলে হেসে দিবেন। বহু বছর আগে একবার আমার মাথায় পোকা জন্মাইলো যে আমি নিউ ইয়র্ক থেকে একটা টেলিভিশন চ্যানেল খুলব এবং বাংলাদেশ থেকে আমাকে অনেক কিছু আমাকে দিবে, আলাপ আলোচনা করবে। এই নেরিকুত্তা শ্যামল দত্তর সাথে আমাকে ফোনে ধরায় দিল একজন। ঠিক আছে? তো যখন এই নেরিকুত্তাকে আমার সাথে ধরায় দিল, এই নেরিকুত্তা তখন পয়সাপাতির অভাবে আছে, তখন এই নেরিকুত্তা আমাকে বলেছে, দাদা আমার একটু বাঁচায় রাখেন, আমাকে যদি এই শ্যামল দত্তকে ফোনে ধরিয়ে দেওয়া হয়, আমি যে কথাটা বলছি আমি এই কথাটা রিপিট করে ভেরিফাই করব। এই কুকুরছানা আমাকে বলেছে, আমি বললাম সো আপনি যদি আমাকে বাংলাদেশ থেকে নিউজ ক্লিপ বা কোনো ফ্যাক্ট কোনো কিছু আমাকে যদি আপনারা ধীরে ধীরে পাঠাতে থাকেন, কত খরচ হবে, কি হবে আমাকে একটু জানায়। সাকিব আপনি মনে মনে বলবেন যে ভাই আমরা শো করলাম, আপনি তো এগুলো নিয়ে কথা বলেন নাই। বলি না রে ভাই, আপনি তো অনেক সময় আমার কথাবার্তা অবাক হয়ে যান যে কি কয়। মানে আপনি শ্যামল দত্তের সাথে আপনার পরিচয় ছিল আগের, এটা মানে এই প্রথম শুনতে পেলাম আমি। হ্যাঁ, আমি বলি না এগুলো, অনেক কিছু তো ভাই কথাবার্তা হয়, তো বলার কিছু নাই। শ্যামল দত্তের কথাটা আজও আমার মনে পড়ে। এই কুকুরছানা আমাকে বলেছে, দাদা আপনি আমার একটু বাঁচায় রাখেন। এর অর্থ কি? আপনাকে বাঁচায় রাখবো? আপনি আমাকে যা করতে বলেন আমি করে দেব, জোগাড় করে দেব, আমার দিকে একটু নজর রাখেন। এখন এর মতো একটা পাচাটা শুয়োর যদি প্রেস ক্লাবের সেক্রেটারি হয়, আমার অবাক হওয়ার কি আছে? কিন্তু মজার কথা কি জানেন, এই প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর পয়সা যা কিছু করেছে, এটা কিন্তু করেছে জিয়া রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া। ওর মতো শুকর ছানারা ওখানে গিয়ে কি করবে? জিয়ার নাম নেওয়া যাবে না, খালেদা জিয়ার নাম নেওয়া যাবে না, যাবে না। না মানে ও গত বছর যেটা হয়েছিল, ও যখন কোষাধ্যক্ষ ছিল প্রেস ক্লাবের, তখন ওই মসজিদের সংস্কার প্রস্তাবের একটা আবেদন এসেছিল, তো ও কোষাধ্যক্ষ হিসেবে বিরোধিতা করেছে। বিরোধিতা করেছে আপনাকে এবং সে বলেছে যে ঠাকুর নির্মাণ করতে হবে, আমরা মন্দিরের সংস্কারও করতে হবে, এরকম একটি পাল্টা দাবি সে করেছিল। আমি তো শুনেছি অন্য একটা দাবি করেছিল, আমি তো শুনেছি অন্য একটা দাবি। ওখানে মসজিদ আছে মুসলমানদের জন্য, ও দাবি করেছিল ওর পুরুষাঙ্গ কেটে আর একটা শিবলিঙ্গ ওখানে প্রতিষ্ঠা করার জন্য, যেটার উপরে আওয়ামী দালালরা গিয়ে নারিকেল ফাটাবে। আপনি তো, আপনার কাছে তো তথ্য নাই। ও চেয়েছে শিবলিঙ্গ না, ওর নিজের লিঙ্গ ওখানে দাঁড় করাবে, দাঁড় করাইয়া আওয়ামী লীগের সমর্থকদের বলবে ওটার উপরে নারিকেল ফাটাতে। আপনি শোনেন না এটা? ও মাই গড!
মিস করছে। আপনি চমৎকারভাবে জিনিসটাকে মানে আপনি মানে ভিজুয়ালাইজ করলেও মানে প্রচন্ড মানে হাসির একটা ব্যাপার। সো সে তো এটা চেয়েছে। এবং মজার কথা, ওটাকে একটা ছিল শিবলিঙ্গ আর এটা হবে শ্যামল লিঙ্গ। আপনি মনে রাখেন, ওখানে চুমা দেওয়ার আওয়ামী লীগের লোকজনদের অভাব হবে না, কোনো অভাব হবে না। এই হইতেছে এখন আপনার প্রশ্নটা কি ছিল? আপনার প্রশ্নটা আসলে কি ছিল? আমি আর আপনি কোন বিষয়ে এই শ্যামল দত্তর দিকে গেলাম? আমাদের প্রশ্ন ডিভিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা কি নিয়ে কথা বলছিলাম? আমরা কথা বলছিলাম জামায়াতে ইসলামের উপর যে ওকে, এখন হামলা ওটি বিষয় আচ্ছা, নিয়ে। জামাতে ইসলামের যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই যে বাংলাদেশের জনগণরা একটা কথা আমাদের বলা উচিত। জামাত ইসলামীকে যদি বলা হয় রাজাকার, এখন প্রথম হচ্ছে জামাত ইসলাম যদি রাজাকার হয়, একটা কথা আছে, একজনকে বলল, আমি এই কথাটাকে আমি আমার নিজের থেকে আরেকটা উদাহরণ দেই আমার ব্যক্তির জীবনে। আমি এক সময় রংপুর গেলাম, রংপুরের জায়গাটা হচ্ছে সৈয়দপুরে। তো ওখানে আপনারা বাংলাদেশের বাংলা সাহিত্যে বাংলা ব্যাকরণ লিখতেন এক ভদ্রলোক, ওনার নাম ছিল হরলাল রায়, ঠিক আছে? তো আমি ওনার সাথে দেখা হলো, খুব বিজ্ঞ একজন মানুষ, কথায় কথায় আলাপ আলোচনায় আমার সাথে যখন আলাপ আলোচনা বললেন ওই ভদ্রলোককে, ভাই এত বিদ্বান একজন মানুষ, আমাকে যিনি নিয়ে গিয়েছিলেন ওনার নাম ছিল জাহির ভাই, উনি একজন সাংবাদিক, দাড়িওয়ালা, ইত্তেফাকে সাংবাদিকতা করতেন। উনি আমাকে নিয়ে গেলেন হরলাল রায়ের বাসায়। তো হরলাল রায় কথায় কথায় উনি মানে সবাই তো কবিতা লিখতো, সাহিত্য লিখতো, কিন্তু আমাকে সবাই পছন্দ করতো সমালোচনা করার জন্য। এবং এইটা কেন হয়েছে আপনি কি জানেন? মজার কথা, হরলাল রায় আরেকজন বয়স্ক ভদ্রলোক ছিল, আল্লাহ উনি জীবিত আছেন কিনা জানি না, উনি বড় একজন সাংবাদিক ছিলেন, তৎকালীন সংবাদের সাংবাদিক ছিলেন, ওনার নাম ছিল শামসুল হক। আর একজন ছিল জাহিদ ভাই, উনি ইত্তেফাকের সংবাদদাতা ছিলেন। আর নজরুল ভাই ছিলেন ইনকিলাবের সংবাদদাতা, ইনকিলাব না কোন পত্রিকার সংবাদদাতা। এখন হরলাল রায় ওনাদেরকে বললেন যে তোমরা জেকবরে কবিতা পড়ায় লেখায় উদ্বুদ্ধ করো না, বলতে কি করব, যে তোমরা যা লিখবা ওরে দিয়ে সমালোচনা করাবা। পরে দেখা যাইতো শামসুল হক একদিন আমারে বলে যে মিয়া, আপনার এই সমালোচনার জন্য পোলাপানরা কবিতা লেখা বাদ দিয়ে দিছে, আপনার এই সমালোচনার জন্য মানুষ আর সাহিত্য লেখে না। তো হরলাল রায়রে তারা জিজ্ঞাসা করলো, আপনি বললেন স্যার ওনারে দিয়ে আর সমালোচনা করাইতে, তো অবস্থা তো এই। তখন বলল যে ওর সমালোচনাকে সামনে রেখে যদি কেউ কবিতা লিখতে পারে তাদেরকে লিখতে দাও। এখন কথাটায় আমি আসি, উনি একটা সংজ্ঞার কথা আমাকে বলছেন, বলছে জেকব তুমি একটা কথা বলো, কুকুরের সংজ্ঞা কি? যদি কুকুরের সংজ্ঞা হয় সে একটা অনুগত প্রাণী, কুকুরের যদি সংজ্ঞা হয় যে সে দায়িত্ব পালনে 100% সক্ষম, কুকুরের সংজ্ঞা কি? সে তার মনিবকে ভালোবাসবে, মনিবের পরিবারকে ভালোবাসবে। কুকুরের সংজ্ঞা কি? নির্ভরতার প্রতীক। কুকুরের সংজ্ঞা কি? তোমার ওটা কি বলে, সঙ্গী, তোমার বিপদের সবচেয়ে ভালো সঙ্গী এই কুকুর। হঠাৎ করে হরলাল রায় এই স্যার আমার দিকে বলল, তাইলে আমার কুকুর হতেও আপত্তি নেই। আপনি জানেন এই কথাটাকে আমার অ্যাবজর্ব করতে আমি কয়েক সপ্তাহ সময় নিলাম। হরলাল রায় এটা কি বলল? বাংলাদেশে ব্যাকরণ পরে হরলাল রায়ের নাম অনেকে জানে। আমার ধারণা, এটা আমার ধারণা, আমি কথাটা কিভাবে বলি, আমার ধারণা, আমি কথাটা আমার মনে নাই, এই রথীন্দ্রনাথ রায় আছে না যে গান গায়, জি, আমার মনে আমেরিকাতেই তো থাকে এখন, নিউ থাকে, ইয়র্কে। রথীন্দ্রনাথ রায় আর হরলাল রায় এরা বোধহয় কোনোভাবে রিলেটেড, আমি শিওর না, কথাটাকে ডোন্ট ক্রুসিফাই মি, কিন্তু আমার কেন জন্য মনে হয়েছে ওই সময়ের কথা, আজকের কথা রে ভাই। ওকে, তো আজকের এই হরলাল রায়ের এই কথাটাকে আমি কেন টানলাম? বাই দ্য ওয়ে, হরলাল রায় আমার একজন প্রিয় ব্যক্তিত্ব।
অনেকেই বলে আমি জেকব হিন্দুদের পছন্দ করি না। আমার যতজন হিন্দু বন্ধু আছে সারা জীবনে ওনারা এত, যারা বলে আমি হিন্দু পছন্দ করি না, তারা এত হিন্দু চোখেও দেখে নাই। ঠিক আছে, তো যাই হোক, হরলাল রায়ের কথাটা আজও আমার মনে পড়ে। হরলাল রায় কি বললেন, একটা কুকুরের যদি এই চরিত্র হয়, আমার কুকুর হতেও আপত্তি নেই। বাংলাদেশি ভাই ও বোনেরা, একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক নেতা, একজন রাজনৈতিক কর্মী, এদের কাছ থেকে লোকজন কি আশা করে? প্রথম কথা, ব্যক্তি হিসাবে সততা আশা করে, ব্যক্তি হিসাবে শিক্ষা আশা করে, ব্যক্তি হিসাবে তার দূরদৃষ্টি আশা করে, ব্যক্তি হিসাবে তার রাজনৈতিক প্রজ্ঞা আশা করে, রাজনৈতিক নেতা হিসাবে তার দেশপ্রেম আশা করে, রাজনৈতিক নেতা হিসাবে ব্যক্তি এবং দেশের প্রতি আনুগত্য আশা করে। সবকিছু মিলিয়ে যার নীতিবোধটা এত স্ট্রং, মানুষ তার উপরে নির্ভর করে। তো এখন এত যোগ্যতা থাকার পরে ভারতীয় শুকরছানারা তাকে একটা ট্যাগ লাগাইলো, সে রাজাকার। হরলাল রায়ের কথা এত যোগ্যতা দিয়ে যদি একটা কুকুরের সংমিশ্রণ হয়, ওই আমি কুকুর হতে আপত্তি নাই। তাইলে এত যোগ্যতা যদি জামাতের লোকজন থাকে, আমাদের ভয় কোথায়? আমারও জামাত হতে আপত্তি নাই। কারণ কি জানেন, জামাত দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে, তারা মিথ্যা কথা বলে না, তারা ভণ্ডামি করে না, তারা চুরি করে না, তারা দুর্নীতি করে না, তারা ভণ্ডামি করে না, তারা কাউকে ধর্ষণ করে না, তারা কোথাও চাঁদাবাজি করে না, দেশপ্রেমের ক্ষেত্রে তারা কোথাও কম্প্রোমাইজ করে না। দেশের জন্য যারা জীবন দিয়ে ফেলে, মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কুত্তা রাষ্ট্রপতি হামিদের কাছে জীবন ভিক্ষা চায় না, এত গুণের পরে তাদের নাম যদি হয় রাজাকার, আমিও রাজাকার। ওই রাজাকার হতে আমার কোনো আপত্তি নাই। আমার সন্তানরাও ভবিষ্যতে যদি আমার কখনো সন্তান হয়, আল্লাহ যদি সন্তান দেয়, আমি চাই আমার সন্তানও যেন রাজাকার হয়। আমরা কত লজ্জার কথা, এই জিনিসটা আপনাদের মাথায় কেন ঢুকে না রে ভাই? হরলাল রায়ের মতো একজন বিজ্ঞ মানুষ একটা কুকুরের চরিত্রকে ব্যাখ্যা করার পরে বলে আমার কুকুর হতে আপত্তি নেই। আর জামাত ইসলামী এরা তো মানুষ, এরা তো মুসলমান, এরা তো সৎ, এরা তো ইমানদার, এরা তো দেশপ্রেমিক, এরা তো সমাজসেবী, এবং দলের ভিতরে তারা গণতন্ত্রের চর্চা করে। আমরা রাজাকার হতে আমাদের আপত্তি কই? হ্যাঁ আমি রাজাকার, সো হোয়াট? এখন একটা জায়গায় আপনারা বলবেন জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী। আপনাদেরকে আগে বলেছি, পৃথিবীর ইতিহাসে এমন একটা দেশের কথা আপনারা আমাকে বলতে পারবেন না, এমন একটা দেশের নাম বলতে পারবেন না যেখানে 100% জনগোষ্ঠী স্বাধীনতার পক্ষে ছিল। আমেরিকার দিকে তাকান, জন অ্যাডাম, থমাস জেফারসন যখন আমেরিকার স্বাধীনতা নিয়ে কথা বলে, আপনারা অনেকে জানেনও না, জর্জ ওয়াশিংটন স্বাধীনতার বিপক্ষে ছিলেন, তাকে কনভিন্স করে টেনে নেওয়া হয়েছে। ঠিক আছে, কনভিন্স করে টেনে নেওয়া হয়েছে। জামাত 1970-71 সালে যে সিদ্ধান্ত নিয়েছে, ওই সিদ্ধান্তটা অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত ছিল। অনেকের কাছে সেটা খারাপ মনে হয়েছে। এই চেতনাবাজ ইন্ডিয়ান দালাল, ইন্ডিয়ান শুকরছানা, ইন্ডিয়ান হারামজাদাদের জন্য নেগেটিভ ছিল, কিন্তু 7.5 কোটি বাংলাদেশের জন্য, দেশের অস্তিত্বের জন্য তাদের সিদ্ধান্তটা ছিল অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন। এই কথাটা, প্রথম কথা হচ্ছে এই কথাটাকে বুঝতে না চাওয়া, এটা হইতেছে মানসিকভাবে আপনারা বিকলাঙ্গ, আর এই কথাটা বুঝেও না বোঝার ভান করা, আপনারা ভণ্ড।
রইল বোকাপাট, তারা রইল বোকাপাট। ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।